স্টার্ট করছি তাহলে। দেখো, প্লাসেন্টা প্রিভিয়া মানে কি বুঝলো? কে কি জানো একটু বলো প্লাসেন্টা প্রিভিয়া মানে? বলো বলো, প্লাসেন্টা প্রিভিয়াটা কি বলো? যখন প্লাসেন্টাটা লোয়ার ইউটেরাস সেগমেন্ট থেকে প্লেসমেন্ট হচ্ছে, হয় পার্সিয়ালি হচ্ছে নাহলে কমপ্লিটলি, তখন আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলছি। ঠিক আছে, তার মানে প্লাসেন্টাটা যখন লোয়ার সেগমেন্টে থাকছে, জেনারেলি কোথায় থাকে প্লাসেন্টা? আপার সেগমেন্টে থাকে, তাই তো? এবার সেই আপার সেগমেন্ট, আপার সেগমেন্টে যদি না থেকে লোয়ার সেগমেন্টে থাকে এবং প্রেজেন্টিং পার্টের সামনে থাকে, তখনই প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়। এবার এখানে কি বলছে দেখো, ডেফিনেশনে কি বলছে? when the placenta is implanted partially or completely over the lower uterine segment over and adjacent to the internal os, it is called placenta previa. তাহলে প্লাসেন্টা যখন ইমপ্ল্যান্ট হচ্ছে, পার্শিয়ালি হতে পারে বা কমপ্লিটলিও হতে পারে, ওভার দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, ঠিক আছে? লোয়ার ইউট্রাইন সেগমেন্টে যখন পার্শিয়ালি বা কমপ্লিটলি ইমপ্ল্যান্টেড হচ্ছে, ওভার অর অ্যাডজাসেন্ট টু দ্য ইন্টারনাল অস, তাকেই বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। দ্য টার্ম প্রিভিয়া ল্যাটিন ইন ফ্রন্ট অফ, এই প্রিভিয়া কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে, যার মানে হলো ইন ফ্রন্ট, ঠিক আছে? প্লাসেন্টাটা যেহেতু প্রেজেন্টিং পার্টের সামনে থাকছে, তাই জন্য একে বলা হয় প্রিভিয়া, প্লাসেন্টা প্রিভিয়া। রেকর্ডিং অন করে দিয়েছি, অন আছে। এবার দেখো টাইপস কি, 4টে টাইপস আছে। এবার টাইপ 1টা বলছে, যেটাকে লো লাইং বলা হয়, দ্য মেজর পার্ট অফ দ্য প্লাসেন্টা ইজ অ্যাটাচ টু দ্য আপার সেগমেন্ট অ্যান্ড অনলি দ্য লোয়ার মার্জিন এনক্রোচেস অন টু দ্য লোয়ার সেগমেন্ট বাট নট আপ টু দ্য অস। বলছে প্লাসেন্টার যে মেজর পার্ট, সেটা অ্যাটাচ থাকছে আপার সেগমেন্টের সাথে, ঠিক আছে? তাহলে মেজর পার্টটা আপার সেগমেন্টেই থাকছে, শুধুমাত্র লোয়ার যে মার্জিনটা সেটা এনক্রোচ করছে লোয়ার সেগমেন্টে, কিন্তু সেটা অস পর্যন্ত যাচ্ছে না, ঠিক আছে? প্লাসেন্টার মেজর পার্টটা আপার সেগমেন্টেই থাকছে, শুধুমাত্র যে লোয়ার মার্জিনটা সেটা লোয়ার সেগমেন্ট পর্যন্ত এনক্রোচ করছে, কিন্তু অস পর্যন্ত যায় না। তাহলে আমরা তাকে বলবো লো লাইং প্লাসেন্টা। এবার টাইপ 2 বলছে, যেটাকে মার্জিনাল বলা হয়, দ্য প্লাসেন্টা রিচেস দ্য মার্জিন অফ দ্য ইন্টারনাল অস। তাহলে এখানে প্লাসেন্টাটা ইন্টারনাল অসের মার্জিন পর্যন্ত যাচ্ছে, বাট ডাজ নট কভার ইট, কিন্তু কভার করে না, মার্জিনে যাচ্ছে, ইন্টারনাল অসের মার্জিন পর্যন্ত যায় কিন্তু ইন্টারনাল অসকে কভার করে না, এটা হলো মার্জিনাল। এটা 230 পেজে আছে, 230। এবার টাইপ 3 কি বলছে, যেটাকে ইনকমপ্লিট বা পার্শিয়াল সেন্ট্রাল বলা হয়, দ্য প্লাসেন্টা কভার্স দ্য ইন্টারনাল অস পার্শিয়ালি, covers the internal os when closed but does not entirely do so when fully dilated. মানে প্লাসেন্টাটা এখানে ইন্টারনাল অসকে পার্শিয়ালি কভার করে থাকে, ঠিক আছে? আর বলছে যে ইন্টারনাল অস যখন ক্লোজ থাকছে তখন কভার করছে, কিন্তু যখন ফুললি ডাইলেটেড হচ্ছে তখন পুরোটা কভার করতে পারছে না, ঠিক আছে? তাহলে ইনকমপ্লিট মানেই বোঝা যাচ্ছে পুরোটা কভার করবে না, ইনকমপ্লিট ভাবে পার্শিয়ালি কভার করবে। সেটাই বলছে ইন্টারনাল অসকে পার্শিয়ালি কভার করে, যখন অসটা ক্লোজ থাকছে তখন কভার করছে, কিন্তু যখন অসটা খুলে বা ফুললি ডাইলেটেড হচ্ছে তখন আর ফুললি কভার করতে পারছে না। আর টাইপ 4 বলছে, যেটাকে সেন্ট্রাল বা টোটাল বলছে, কমপ্লিট বলা হয়, দ্য প্লাসেন্টা কমপ্লিটলি কভার দ্য ইন্টারনাল অস ইভেন আফটার ইট ইজ ফুললি ডাইলেটেড। বলছে এটা কমপ্লিটলি ইন্টারনাল অসকে কভার করছে, যখন এটা ফুললি ডাইলেটেড হচ্ছে তখনও। তাহলে এই 4টে টাইপস বুঝতে পেরেছো? লো লাইং মানে হচ্ছে প্লাসেন্টার যে মেজর পার্ট সেটা আপার সেগমেন্টে আছে, শুধুমাত্র লোয়ার মার্জিনটা লোয়ার সেগমেন্টে এসছে,
কিন্তু অস পর্যন্ত যায়নি, ঠিক আছে, লোয়ার সেগমেন্টে এসছে কিন্তু অস পর্যন্ত তখনও যায়নি, এটা হচ্ছে লো লাইন। আর টাইপ 2 যেটা মার্জিনাল, সেখানে হচ্ছে প্লাসেন্টাটা ইন্টারনাল অসের মার্জিন পর্যন্ত গেছে কিন্তু কভার করছে না। আর টাইপ 3 যেটাকে ইনকমপ্লিট বলছে, সেখানে প্লাসেন্টাটা পার্শিয়ালি ইন্টারনাল অসকে কভার করছে। যখন ইন্টারনাল অসটা ক্লোজ থাকছে তখন কভার করতে পারছে, কিন্তু যখন ডায়ালেটেড হচ্ছে তখন আর কভার করতে পারে না। আর টাইপ 4 যেটাকে সেন্ট্রাল বা কমপ্লিট বলা হয়, সেখানে হচ্ছে প্লাসেন্টাটা কমপ্লিটলি ইন্টারনাল অসটাকে কভার করছে ইভেন ফুললি ডায়ালেটেড থাকা সত্ত্বেও। ঠিক আছে, এটা 4টে টাইপস। এবার দেখো এর মধ্যে ডেঞ্জারাস কোনটা। ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে টাইপ 2 পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, কোনটা ডেঞ্জারাস, টাইপ 2। এবার টাইপ 2 এর মধ্যে হচ্ছে পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়াটা ডেঞ্জারাস। ইট ক্যান বি অ্যান্টেরিয়র অর পস্টেরিয়র ডিপেন্ডিং অন ওয়্যার দ্য প্লাসেন্টা ইজ লোকেটেড। প্লাসেন্টা তোমার অ্যান্টেরিয়রলিও থাকে বা পস্টেরিয়রলিও থাকতে পারে, মানে কোন জায়গায় অ্যান্টেরিয়রলি যদি থাকে তাহলে সেটাকে অ্যান্টেরিয়র বলা হয়, আর পস্টেরিয়র সাইডে যদি থাকে তাহলে সেটাকে পস্টেরিয়র বলছে। কোন জায়গায় লোকেটেড আছে সেই অনুযায়ী অ্যান্টেরিয়র না পস্টেরিয়র বলা হয়। এবার টাইপ 2 যদি পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া হয়, টাইপ 2টাই যদি হচ্ছে পস্টেরিয়র সাইডে যদি প্লাসেন্টাটা থাকে তাহলে সেটা কিন্তু ডেঞ্জারাস। ঠিক আছে, তার মানে টাইপ 2 যেহেতু মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, সেই মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া প্লাস প্লাসেন্টাটা পস্টেরিয়র ইউটেরাইন ওয়ালের সাথে আছে, তখন আমরা তাকে টাইপ 2 পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়া বলবো। আর এটাই হচ্ছে ডেঞ্জারাস। কেন এটা ডেঞ্জারাস? প্লাসেন্টা লাইস ওভার দ্য স্যাক্রাল প্রমোন্টারি, স্যাক্রাল প্রমোন্টারির ওপর প্লাসেন্টাটা থাকছে। ইট রিডিউসেস দ্য স্পেস অ্যাট দ্য পেলভিক ইনলেট। এর ফলে কি হয়, ট্রু পেলভিস যেটা পেলভিক ইনলেট, ওর হচ্ছে স্পেসটা কমে যাচ্ছে, তার ফলে প্রেজেন্টিং পার্টটা এঙ্গেজ হতে পারে না প্রপারলি। কারণ এঙ্গেজমেন্টটা কোথায় হয়, ইনলেটে হয়, তো পেলভিক ইনলেটে। এবার যেহেতু এর স্পেসটা কমে যাচ্ছে ইনলেটের, তাই প্রেজেন্টিং পার্টটা ঠিকমতো এঙ্গেজ হতে পারে না, এটা এক বলছে। আর সেকেন্ড কি বলছে, ডিউরিং ভ্যাজানাল ডেলিভারি দ্য প্লাসেন্টা মে বি কম্প্রেসড অর টর্ন কজিং সিভিয়ার ব্লিডিং। এবার ভ্যাজানাল ডেলিভারির সময়ও প্লাসেন্টাটা কম্প্রেস হতে পারে বা ছিঁড়ে যেতে পারে, তার ফলে সিভিয়ার ব্লিডিং হয়। আর বলছে যে দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ কট কম্প্রেশন অর কট প্রোলাপস। এক্ষেত্রে তোমার যদি মেমব্রেন রাপচার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কট কম্প্রেশন হতে পারে বা কট প্রোলাপস হয়ে যেতে পারে, প্রেজেন্টিং পার্টের আগে কটটা বেরিয়ে আসতে পারে। আর হচ্ছে কট কম্প্রেশন বা প্রোলাপস ক্যান রিডিউস অক্সিজেন টু দ্য বেবি, তার ফলে ফিটাল হাইপক্সিয়া ডেভেলপ করছে, এমনকি ফিটাল ডেথ পর্যন্ত হতে পারে। সেই জন্য পস্টেরিয়র তোমার ওই টাইপ 2 পস্টেরিয়র প্লাসেন্টা প্রিভিয়াটাকে ডেঞ্জারাস বলছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রথমটা বলছে এঙ্গেজমেন্ট হতে দিচ্ছে না। আচ্ছা, 2 নম্বরটা বলছে ভ্যাজানাল ডেলিভারি হলে সেক্ষেত্রে প্লাসেন্টাটা অনেক বেশি কম্প্রেস হয়ে যায় বা ছিঁড়ে যায়, এর ফলে খুব ব্লিডিং হয়, সিভিয়ার ব্লিডিং হয়। আর 3 যেটা, সেটা বলছে যে কট কম্প্রেশনের চান্সটা এখানে এই প্লাসেন্টাতে বেশি থাকে। আর 4 বলছে যেহেতু কট কম্প্রেশন হচ্ছে তার ফলে ফিটাল হাইপক্সিয়া হচ্ছে, তার ফলে ফিটাল ডেথ হতে পারে, এই জন্য এই প্লাসেন্টাটাকে ডেঞ্জারাস বলছে। এবার দেখো বলছে নর্মালি implantation occur in the upper uterine segment. In placenta previa, implantation occur abnormally in the lower uterine segment. তাহলে নর্মালি বললাম যে আপার সেগমেন্টে থাকে, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে ইমপ্লান্টেশনটা কোথায় হয়, লোয়ার ইউটেরাইন সেগমেন্টে হচ্ছে। ঠিক আছে, তবে প্রথমের দিকে দেখবে ফার্স্ট টাইমেস্টার বা হচ্ছে সেকেন্ড টাইমেস্টারের শুরুর দিকেও প্লাসেন্টাটা অনেক সময় অনেক ক্ষেত্রে নিচের দিকে থাকে, কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু প্লাসেন্টাটা যত হচ্ছে ধরো লাস্ট টাইমেস্টার বা হচ্ছে যে সেকেন্ড টাইমেস্টারের শেষের দিকে প্লাসেন্টাটা আবার হচ্ছে আপার সেগমেন্টে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 90% ক্ষেত্রে প্লাসেন্টাটা আবার ওপরের দিকে চলে যায়। ঠিক আছে, তাই জন্য লাস্ট যে ট্রাইমেস্টারে ইউএসজিটা খুব ইম্পর্টেন্ট, ওটা দেখে প্লাসেন্টার লোকালাইজেশনটা দেখে ঠিক করা হয় যে প্লাসেন্টা প্রিভিয়া আছে নাকি না ঠিক আপার সেগমেন্টে আছে। আচ্ছা, এবার দেখো বলছে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এবার এই কেন হয়, রিস্ক ফ্যাক্টর গুলো কি কি। প্রিভিয়াস যদি সিজারিয়ান সেকশন থাকে, ঠিক আছে, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হয়েছে, ধরো এলএসসিএস হয়েছে, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, তাহলে লোয়ার সেগমেন্টে কি আছে, একটা স্কার হয়েছে। এবার স্কার থাকলে কি হয়, সেই জায়গাটা হচ্ছে ইমপ্লান্টেশনের জন্য মানে ফেভার, তাই জন্য ওখানে প্লাসেন্টাটা ইমপ্লান্ট হয়ে যায়। ঠিক আছে, স্কার ফর্মেশন হলে সেই জায়গাটায় ইমপ্লান্টেশনের খুব চান্স থাকে, ওটা খুব মানে ফেভারেবল হচ্ছে যে কন্ডিশন, এই জন্য সেখানে ইমপ্লান্টেশন হয়ে যেতে পারে প্লাসেন্টাটা। এবার বলছে প্রিভিয়াস প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে তাহলে হতে পারে প্রিভিয়াস ইউটেরাইন সার্জারি বা কিউরেটেজ, যার ফলে স্কার হয়েছে,
একই কারণে স্কার্ট থাকলে হচ্ছে ইমপ্লান্টেড হতে পারে সেখানে। মাল্টিপ্যারিটি, যদি হচ্ছে তোমার অনেক মানে অনেকগুলো প্রেগনেন্সি তাহলে আগে হয়েছে, তার ফলে কি হচ্ছে ইউট্রাইন একটা চেঞ্জেস হচ্ছে, সেখানে একটা স্কার ফর্মেশন হচ্ছে, তো তার ফলে হতে পারে। অ্যাডভান্স মেটার্নাল এজ, দেখো মায়ের এজ যত বেশি হবে তার ফলে কি হবে, যে ব্লাড ভেসেলস গুলোর হচ্ছে ডাইলেট করার ক্ষমতা বা স্ট্রেচিং, মানে ইউটেরাসেরও ধরো ওই যে বারবার হচ্ছে যে ধরো অ্যাডভান্স এজের ফলে ইউটেরাসেরও মধ্যে হচ্ছে যে চেঞ্জেস হয়েছে একটা এজিং এর ফলে। এবার তার ফলে কি হয়, প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে ইমপ্লান্ট হওয়ার চান্স বেশি থাকে, যেহেতু ইউটেরাইন ওয়ালের একটা চেঞ্জেস হচ্ছে। আর হচ্ছে তোমার মাল্টিপল প্রেগনেন্সি, যদি অনেকগুলো হচ্ছে যে ফিটাস থাকে, ধরো টুইন থাকে বা ট্রিপলেট থাকে, তাহলে কি হয়, প্লাসেন্টাটা হচ্ছে দুটো থাকতে পারে বা হচ্ছে একটা থাকলেও বড় থাকে, তখন লার্জ সারফেস এরিয়া থাকার জন্য প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে চলে আসছে। ঠিক আছে, ওটা এনক্রোচেস করছে লোয়ার সেগমেন্টে, যেহেতু লার্জ সারফেস এরিয়া থাকছে। এবার বলছে মাল্টিপল প্রেগনেন্সি হলে বা স্মোকিং যদি মা যদি স্মোক করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে তোমার অক্সিজেন লেভেলটা হচ্ছে যে কমে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, তার ফলে হচ্ছে যে ডেভেলপ করতে পারে। স্মোকিং এর ফলে কি হয়, কার্বন মনোক্সাইড এটা হচ্ছে তৈরি হয়, এর ফলে হাইপক্সেমিয়া হয়, ব্লাডে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, তার ফলে প্লাসেন্টার হাইপারট্রফি ডেভেলপ হয়, প্লাসেন্টাটা অনেক বেশি সাইজে বড় হয়ে যায়, তার ফলে তোমার লোয়ার সেগমেন্টে এনক্রোচ করতে পারে। বুঝতে পেরেছো? স্মোকিং এর ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয় এবং তার ফলে হাইপক্সেমিয়া হতে পারে, অক্সিজেন লেভেলটা ব্লাডে কমে যাচ্ছে, আর এর ফলে কি হয়, প্লাসেন্টাটা হাইপারট্রফি হয়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, প্লাসেন্টাটা আরো হাইপারট্রফি হচ্ছে একটা কম্পেনসেটরি মেকানিজম হিসাবে, যেহেতু আরো হচ্ছে যে যাতে অক্সিজেন সাপ্লাইটা বেশি আসে সেই জন্য আরো ইডিমেটাস হচ্ছে, এবার তার ফলে হচ্ছে লার্জ হয়ে যায়, আর তার ফলে এনক্রোচ করতে পারে লোয়ার সেগমেন্টে। এবার কি বলছে দেখো, প্রিভিয়াস যদি এন্ডোমেট্রিয়াল ড্যামেজ বা স্কারিং, এই একই কারণ তার ফলে হতে পারে। তারপরে বলছে মোর প্রিভিয়াস সি সেকশন, যদি আগে সিজারিয়ান সেকশন হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার হাই রিস্ক থাকে। এবার প্যাথোফিজিওলজি কি বলছে দেখো, অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন ইন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। ঠিক আছে, প্লাসেন্টা লাইস নিয়ার অর ওভার ইন্টারনাল সার্ভাইকাল অস, তাহলে অ্যাবনর্মালি প্লাসেন্টাটা ইমপ্লান্টেড হয়েছে লোয়ার সেগমেন্টে। এবার কি হবে, প্লাসেন্টাটা ও ইন্টারনাল যে অসটা তার উপরেও থাকতে পারে বা নিয়ারেও থাকতে পারে। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ডেভেলপস অ্যান্ড স্ট্রেচেস ডিউরিং লেট প্রেগনেন্সি। এবার আমরা জানি যে লেট প্রেগনেন্সিতে কি হয়, লোয়ার যে ইউটেরাইন সেগমেন্টটা ডেভেলপ করছে, স্ট্রেচ করছে, তাই তো লোয়ার সেগমেন্টটা স্ট্রেচ করে, তখনই তো হচ্ছে অসটা হচ্ছে যে ডাইলেট করতে শুরু করে, আর তখনই হচ্ছে ফিটাসটা তোমার আউট হতে সাহায্য করে, ডেলিভারি হতে সাহায্য করে। এবার সেই যখন লোয়ার সেগমেন্টটা স্ট্রেচ হতে শুরু করে, কিন্তু প্লাসেন্টাটা অ্যাডিকুয়েটলি স্ট্রেচ হতে পারে না, যতটা লোয়ার সেগমেন্টটা স্ট্রেচ করছে, প্লাসেন্টাটা তো ইনইলাস্টিক, ও হচ্ছে স্ট্রেচ করতে পারে না। এবার তার ফলে কি হয়, যেহেতু লোয়ার সেগমেন্টটা স্ট্রেচ হয়ে গেল, প্লাসেন্টাটা স্ট্রেচ হতে পারে না, তার ফলে কি হয়, সেপারেটেড হয়ে যাচ্ছে, তো লুজ হয়ে গেল, তো লুজ হয়ে গিয়ে সেপারেটেড হয়ে যায়। এবার তার ফলে কি হয়, মেটার্নাল যে ব্লাড ভেসেলস গুলো সেগুলো হচ্ছে এক্সপোজড হয়ে যায় বা টর্ন হয়ে যায়, হয়ে গিয়ে একটা ভ্যাজাইনাল ব্লিডিং শুরু হয়। বুঝতে পেরেছো? দেখো এই যে লোয়ার সেগমেন্টে প্লাসেন্টাটা অ্যাবনর্মালি ইমপ্লান্টেড হয়েছে, এবার তার ফলে কি হবে, লোয়ার সেগমেন্টটা যখন লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে স্ট্রেচ হতে শুরু করে, কিন্তু প্লাসেন্টাটা ইনইলাস্টিক যেহেতু, সেই জন্য ও ততটা স্ট্রেচ করতে পারে না, তার ফলে কি হয়, সে তার অ্যাটাচমেন্ট ইউট্রাইন ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট থেকে সে লুজ হয়ে যাচ্ছে এবং সেপারেট হয়ে যাচ্ছে, এবং ব্লাড ভেসেলস গুলো তখন ওপেন হয়ে যায়, তার ফলে হচ্ছে ব্লিডিং, একটা পেনলেস একটা ব্লিডিং দেখা যায়। পেনলেস কেন হচ্ছে, যেহেতু এখানে কোনো ইউট্রাইন কন্ট্রাকশন থাকছে না, সেজন্য পেনলেস একটা ব্লিডিং হয়। আচ্ছা, এবার দেখো মোস্ট ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি কি। এবার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়, হ্যাঁ এই পেজেই তো পড়াচ্ছি কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়। দেখো, সাডেন পেনলেস ব্রাইট রেড ভ্যাজাইনাল ব্লিডিং, সাডেনলি হচ্ছে এবং পেনলেস হবে, আর ব্রাইট রেড কালারের ভ্যাজাইনাল ব্লিডিং হয়। এবার বলছি ইউজুয়ালি অকার্স ইন দ্য সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি, তাহলে ইউজুয়ালি কখন হচ্ছে, সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সিতে হয়ে থাকে, আর অফেন অকার্স থার্ড ট্রাইমেস্টার।
এবার বলছে মে অকার সাডেনলি আর মেবি রিকারেন্ট ব্লিডিং হয়, ঠিক আছে, পেনলেস সাডেন রিকারেন্ট ব্লিডিং হয়, এই টার্মগুলো মনে রাখবে। আর ব্লিডিং ক্যান বি সিভিয়ার ব্লিডিংও হতে পারে। এবার বলছে ক্লাসিক ট্রায়াডটা কি, পেনলেস হবে, ব্রাইট রেড কালার হবে আর রিকারেন্ট ভ্যাজাইনাল ব্লিডিং হবে, এই তিনটে টার্ম ভালো করে মনে রাখবে। এবার প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশিও প্লাসেন্টার মধ্যে কি কি ফিচারের দিক থেকে ডিফারেন্স আছে। অ্যাব্রাপশিও প্লাসেন্টা, হ্যাঁ অ্যাব্রাপশিও প্লাসেন্টা আমি পরের দিন পড়াবো, কিন্তু মোটামুটি ফিচারগুলো একবার দেখে নাও। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে পেনের দিক থেকে বলছে ইউজুয়ালি এটা পেনলেস হয়, আর অ্যাব্রাপশিও প্লাসেন্টাটা পেনফুল হয়, ঠিক আছে, মা একদম অ্যাবডোমিন টাচ করতে দেবে না, এত পেন হবে অ্যাব্রাপশিও প্লাসেন্টায়, ঠিক আছে। এবার ব্লিডিংটা প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে ব্রাইট রেড কালার হবে আর অ্যাব্রাপশিওর ক্ষেত্রে ডার্ক রেড কালার হয়। আর ইউটেরাসটা কেমন থাকে, প্লাসেন্টা প্রিভিয়ায় সফট হয়, ইউজুয়ালি নন টেন্ডার হয়, কোনো রকম পেন থাকে না। আর অ্যাব্রাপশিওতে হচ্ছে টেন্ডার, টেন্স, রিজিড, ঠিক আছে। আর ফিটাল ডিস্ট্রেস প্লাসেন্টা প্রিভিয়া মে অকার হলেও হতে পারে, কিন্তু অ্যাব্রাপশিওতে কমন, ফিটাল ডিস্ট্রেসটা কমন এখানে থাকবে। আর মেন প্রবলেম প্লাসেন্টা প্রিভিয়ায় কি হয়, প্লাসেন্টাটা নিয়ার অর ওভার দ্য সার্ভিক্স থাকছে, ঠিক আছে, সার্ভিক্সের কাছে বা ওভার দ্য সার্ভিক্স থাকে। আর এক্ষেত্রে অ্যাব্রাপশিওতে কি হয়, প্রিম্যাচুর সেপারেশন অফ নর্মালি ইমপ্লান্টেড প্লাসেন্টা, প্রিম্যাচুর সেপারেশন হয়ে যাচ্ছে। আচ্ছা এবার বলছে অ্যাবডোমিনাল পেন কি, ইউজুয়ালি অ্যাবসেন্ট প্লাসেন্টা প্রিভিয়ায়, আর অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে ইউজুয়ালি প্রেজেন্ট থাকে। ভ্যাজাইনাল ব্লিডিংটা ইউজুয়ালি ভিজিবল প্লাসেন্টা প্রিভিয়ায়, আর অ্যাব্রাপশিওতে ক্ষেত্রে মেবি কনসিল্ড, এখানে কিন্তু এই ব্লিডিংটা কনসিল্ডও হতে পারে, রিভিলডও হতে পারে। কনসিলটা বেশি ডেঞ্জারাস, এক্ষেত্রে মায়ের কন্ডিশনটা ঠিকঠাক অ্যাসেস করা যায় না, যতটা ব্লাড হয়তো বেরোচ্ছে তার থেকে হয়তো ভেতরে ইন্টারনালি ব্লিডিংটা বেশি হচ্ছে, এর ফলে মা তাড়াতাড়ি শক ডেভেলপ করতে পারে। তাহলে এইগুলো হলো ফিচার। রিজিড মানে হচ্ছে শক্ত হয়ে আছে। আচ্ছা তারপরে ডায়াগনোসিসের দিক থেকে দেখো, আল্ট্রাসাউন্ড মেন হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, করে হচ্ছে প্লাসেন্টার লোকালাইজেশনটা দেখতে হবে, যে লোয়ার সেগমেন্টে আছে না আপার সেগমেন্টে আছে, তাহলে সেটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য মেন ডায়াগনস্টিক মেথড। ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড TVUS is particularly accurate for locating the placenta and assessing its relationship to the internal cervical os. এবার বলছে আল্ট্রাসাউন্ডের মধ্যে টিভিএসটা বলছে সব থেকে বেশি অ্যাকিউরেট, ভ্যাজাইনালি যদি করা হয় সেটা সব থেকে বেশি অ্যাকিউরেটলি অ্যাসেস করা যায়, ঠিক আছে। আর এছাড়া এমআরআইও করা যেতে পারে, তবে এমআরআইটা অনেকটা কস্টলি, সেই জন্য বলছে টিভিএস বা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়। এবার আদার ফাইন্ডিংস গুলো কি দেখো, সেটা হচ্ছে মেটার্নাল কন্ডিশনটাকে অ্যাসেস করার জন্য মেনলি করা হয়, যেমন মেটার্নাল অ্যাসেসমেন্ট অফ ব্লাড লস কতটা হয়েছে সেই রিলেটেড হচ্ছে যে টেস্টগুলো, তার সিবিসি দেখা, হিমোগ্লোবিন হিমাটোক্রিট দেখা হচ্ছে, ব্লাড গ্রুপ টাইপিংটা দেখা হয়, কেননা যদি আরএইচ ইনকম্পাবিলিটি যাতে ডেভেলপ না করে সেই জন্য আরএইচ নেগেটিভ মাদারকে ইনজেকশন দিতে হবে, এবার সেই জন্য গ্রুপিং টাইপিংটা ইম্পর্টেন্ট। ক্রস ম্যাচ ব্লাড ইফ সিগনিফিক্যান্ট ব্লিডিং। আচ্ছা আর বলছে ফিটাল মনিটরিং করতে হবে। এবার ডিজিটাল ভ্যাজাইনাল এক্সামিনেশনস শুড নট বি পারফর্মড আনটিল প্লাসেন্টা প্রিভিয়া হ্যাজ বিন এক্সক্লুডেড। বলছে এখানে কিন্তু ভ্যাজাইনালি কোনো রকম এক্সামিনেশনস করা যাবে না, মানে প্যালপেট করে বা ডিজিটালি কোনো রকম ফিঙ্গার ইনসার্ট করে ভ্যাজাইনাল এক্সামিনেশন করা যাবে না, ঠিক আছে। বিকজ টাচিং দ্য প্লাসেন্টা ওভার দ্য সার্ভাইকাল অস ক্যান কজ ম্যাসিভ হিমারেজ, কারণ এর ফলে ম্যাসিভ হিমারেজ স্টার্ট হয়ে যেতে পারে। এবার কমপ্লিকেশনস কি বলছে দেখো, মেটার্নালের ক্ষেত্রে বলছে সিভিয়ার হেমারেজ হতে পারে। এবার সিভিয়ার হেমারেজ থেকে কি হয়, হাইপোভলিমিক শক ডেভেলপ করতে পারে, আর যেহেতু বেশি যদি ব্লিডিং হয়ে যায় তাহলে অ্যানিমিয়া ডেভেলপ হতে পারে, নিড ফর ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, আর হচ্ছে যে এদের পিপিএইচ হওয়ার চান্স থাকে, কেননা এক্ষেত্রে হচ্ছে ব্লাড ভেসেলস গুলো কম্প্রেস হতে ঠিক করে পারে না, যদি প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে যেহেতু ছিল, এবার কি হয় ব্লাড ভেসেলস গুলো হচ্ছে ঠিক করে কম্প্রেস হতে পারে না, সেই জন্য পোস্টপার্টাম হেমারেজ এতে ডেভেলপ করতে পারে। আর প্লাসেন্টা অ্যাক্রিটাস স্পেকট্রাম আর এমার্জেন্সি সিজারিয়ান ডেলিভারি করা দরকার হতে পারে, আর মেটার্নাল মরবিডিটি মর্টালিটি এটা হচ্ছে বাড়ছে। আর ফিটালের ক্ষেত্রে কি হয়, ফিটালের ক্ষেত্রে বলছে যে প্রিম্যাচুরিটি দেখা যাচ্ছে, যেহেতু আর্লি হচ্ছে যে অনেক সময় ডেলিভারি করা হয়ে যায়, সেই জন্য প্রিম্যাচুরিটি দেখা যেতে পারে। লো বার্থ ওয়েট হতে পারে, তার ফলে ফিটাল ম্যাল প্রেজেন্টেশন এক্ষেত্রে কমন, যেহেতু প্লাসেন্টাটা সামনের দিকে থাকে সেই জন্য বেশিরভাগ হচ্ছে যে মানে ট্রান্সভার্স লাই দেখা যায়, লাই প্রেজেন্টেশন এগুলো সবই হচ্ছে
মানে চেঞ্জেস হয়ে থাকে, যেহেতু প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে থাকে, অ্যাবনর্মাল দেখা যায় লাই প্রেজেন্টেশন। ঠিক আছে, বেশি হচ্ছে ট্রান্সফার্স লাই দেখা যায় এক্ষেত্রে, লংজিচুইনাল হতে পারে না যেহেতু প্লাসেন্টাটা সামনের দিকে থাকে। ফিটাল ডিস্ট্রেস হতে পারে, ইনক্রিজড পেরিনেটাল মর্টালিটি মরবিডিটি। এবার বলছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে বলছে ম্যানেজমেন্ট ডিপেন্ড করছে কিসের ওপর? ম্যানেজমেন্ট ডিপেন্ড করছে জেস্টেশনাল এজ আর অ্যামাউন্ট অফ ব্লিডিং, কতটা অ্যামাউন্টে ব্লিডিং হচ্ছে সেটার উপর দেখে, জেস্টেশনাল এজ কতটা আছে সেটা, আর বলছে মেটার্নাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন, প্লাসেন্টাল লোকেশন, আর ওয়েদার লেবার হ্যাজ স্টার্টেড, যে লেবার শুরু হয়ে গেছে কিনা, এইগুলোর উপর ডিপেন্ড করে ম্যানেজমেন্ট করা হয়। ইফ স্টেবল অ্যান্ড প্রিটার্ম, যদি স্টেবল হয় এবং প্রিটার্ম হয় সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে? ইউজুয়ালি এক্সপেক্টেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট মে বি কনসিডার। তাহলে এক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হয়, মানে ওয়েট অ্যান্ড ওয়াচ করা হয়। ঠিক আছে, এবার কি করতে হবে? হসপিটাল অবজারভেশন ডিপেন্ডিং অন ব্লিডিং বা রিস্ক, হসপিটালে অবজারভেশনও করা যেতে পারে। মেটার্নাল ভাইটাল সাইন মনিটরিং করতে হবে, ফিটাল মনিটরিং করতে হবে, সিবিসি ব্লাড প্রিপারেশনস, তারপরে অ্যাভয়েড আননেসেসারি ভ্যাজানাল এক্সামিনেশনস করা যাবে না, কর্টিকোস্টেরয়েড দিতে হবে যদি ফিটাল লাং ম্যাচুরিটি যদি না অ্যাচিভ হয়, 34 উইক্সের যদি কম থাকে তাহলে কর্টিকোস্টেরয়েড দিতে হবে, অ্যান্টিডি দিতে হবে তোমার আরএইচ নেগেটিভ যদি মা থাকে। ঠিক আছে, অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। এবার বলছে if severe bleeding or maternal fetal compromise, urgent delivery usually by cesarean sections when placenta previa obstruct the vaginal route। বলছে যদি দেখা যায় যে মেটার্নাল বা ফিটাল কন্ডিশনটা খুব সিভিয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্জেন্ট বা সিজারিয়ান সেকশন করে দেওয়া হয়। আর মোড অফ ডেলিভারি কমপ্লিট বা মেজর প্লাসেন্টা প্রিভিয়া যদি হয় ইউজুয়ালি রিকোয়ার সিজারিয়ান সেকশন, মানে কমপ্লিট পুরোটাই কভার করে আছে ইন্টারনাল অসকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশনটাই করা হয় কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে বা মেজর প্লাসেন্টা প্রিভিয়া। লো লাইং প্লাসেন্টা যেটা হচ্ছে যে কি তোমার দ্য মোড অফ ডেলিভারি ডিপেন্ডস, লো লাইং এ যেটা বলেছিলাম সেক্ষেত্রে কিন্তু প্লাসেন্টার লোকেশনের উপর ডিপেন্ড করে, ব্লিডিং কতটা হচ্ছে, ফিটাল মেটার্নাল কন্ডিশন কেমন আছে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখে তারপর সিজারিয়ান করা হবে না ভ্যাজানালি ডেলিভার করা হবে সেটা ঠিক করা হয়। তাহলে কমপ্লিট যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশন করা হয়, আর লো লাইং যদি প্লাসেন্টা থাকে তাহলে সেক্ষেত্রে তার কন্ডিশনটা দেখে ভ্যাজানালি হবে না সিজারিয়ান হবে সেটা ডিসাইড করা হয়। ঠিক আছে, এবার দেখো নার্সিং ম্যানেজমেন্ট কি কি করবে। ডিউরিং ব্লিডিং অ্যাসেস অ্যামাউন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ ব্লিডিং, কতটা ব্লিডিং হচ্ছে সেটা দেখতে হবে, বিপি পালস রেসপিরেশন SpO2 দেখতে হবে, অ্যাসেস করতে হবে সাইন অফ শক যেহেতু হাইপোভলিমিক শক ডেভেলপ করতে পারে, মনিটর ফিটাল হার্ট রেট, এস্টাবলিশ আইভি অ্যাক্সেস অ্যাজ ইন্ডিকেটেড। হ্যাঁ, এবার হচ্ছে কতটা ফ্লুইড লস হয়েছে সেই দেখে হচ্ছে ফ্লুইড দিতে হবে, ব্লাড ইনভেস্টিগেশন পাঠাতে হবে, ব্লাড অ্যাভেলেবল রাখতে হবে। ঠিক আছে, অ্যাডমিনিস্টার প্রেসক্রাইব ফ্লুইড বা ব্লাড প্রোডাক্ট, অ্যাডমিনিস্টার মেডিকেশনস অ্যাজ অর্ডার, মেনটেন বেড রেস্ট, মানে মাকে কিন্তু কমপ্লিট বেড রেস্ট দিতে হবে, এখানে কোনো অ্যাক্টিভিটি কিন্তু মা করবে না। ঠিক আছে, এবার বলছে কোনো রকম ডিজিটালি ভ্যাজাইনালি প্যালপেশন করা যাবে না বা এক্সামিনেশন করা যাবে না, ইমোশনাল সাপোর্ট দিতে হবে মাকে। এবার বলছে ওয়াচ ফর, কি কি ওয়াচ করতে হবে, হাইপোভলিমিক শক ডেভেলপ করছে কি দেখতে হবে, ফিটাল ডিস্ট্রেসের সাইন দেখতে হবে, প্রিটার্ম লেবারের কোনো সাইন আছে কিনা, অ্যানিমিয়া ডেভেলপ করছে কিনা, রেকারেন্ট হেমারেজ হচ্ছে কি সেগুলো ওয়াচ করতে হবে। এবার এখানে স্কিম অফ ম্যানেজমেন্টে কি বলছে দেখো, অল পিপিএইচ, এটা হসপিটালে কি কি করবে, অল পিপিএইচ পেশেন্টস আর টু বি অ্যাডমিটেড। বলছে প্রতিটা এপিএইচ পেশেন্ট অ্যান্টিপাটাম হেমারেজ হলেই তাকে কিন্তু হসপিটালে অ্যাডমিট করতে হবে। জেনারেল অ্যান্ড অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ ব্লাড লস, কতটা ব্লাড লস হতো সেটা ক্লিনিক্যালি অ্যাসেস করতে হবে, এইচবি হিমাটোক্রিট এবিও RH গ্রুপিং এগুলো দেখতে হবে, রিসাসিটেশন, বলছে প্রতিটা এপিএইচ পেশেন্টকেই হসপিটালে অ্যাডমিট করতে হবে, করে তার জেনারেল এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে, ক্লিনিক্যাল, এগুলো তো রয়েছে আবার কি লিখছো, আচ্ছা যাই হোক আমি আসতে বলছি, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে যে কতটা ব্লাড লস হচ্ছে, আর হিমোগ্লোবিন দেখতে হবে, হেমাটোক্রিট লেভেল দেখতে হবে, এবিও RH গ্রুপিং দেখতে হবে। ঠিক আছে, আর রিসাসিটেশন যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আইভি ফ্লুইড বা ব্লাড ট্রান্সফিউশন এগুলোর মাধ্যমে রিসাসিটেট করতে হবে মাকে, আর লোকালাইজেশন অফ প্লাসেন্টা USG করে দেখতে হবে।
এবার কি করছে, এবার এক্সপেক্টেন্ট এগুলোর মাধ্যমে এবার ডিসাইড করা হবে যে মাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়া হবে নাকি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, কনজারভেটিভ মানে কি বললাম, আমি ওয়েট অ্যান্ড ওয়াচ করব, আর অ্যাক্টিভ মানে সাথে সাথে আমায় ডেলিভারি করতে হবে। এবার এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে দেখো, যেটাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলছে, নো, কখন আমি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট করতে পারবো, নো অ্যাক্টিভ ব্লিডিং, কোনো অ্যাক্টিভ ব্লিডিং নেই, প্রেগনেন্সি লেস দ্যান 37 উইকস, 37 এর কম আছে, পেশেন্ট স্টেবল হিমোডাইনামিক্যালি, পেশেন্ট স্টেবল আছে, ফিটাল হার্ট সাউন্ড রিঅ্যাসিওরিং, ঠিকঠাক আছে, সিটিজি তে রিঅ্যাক্টিভ ফিটাস আছে। তাহলে এগুলো যদি সব থাকে তখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেব, ওয়েট অ্যান্ড ওয়াচ করব যতক্ষণ না 37 উইকস হচ্ছে। ঠিক আছে, যদি কোনো অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, প্রেগনেন্সি লেস দ্যান 37 হয়, পেশেন্ট স্টেবল থাকে, ফিটাল হার্ট সাউন্ড রিঅ্যাসিওরিং থাকে, সিটিজি রিঅ্যাক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 37 উইকস পর্যন্ত কার্ডিওটোপোগ্রাফি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে তোমার 37 উইকস পর্যন্ত, এগুলো আগে বলেছি, সিটিজি এনএসটি সব এগুলো বলেছি, 37 পর্যন্ত হচ্ছে ওয়েট করা হয়। এবার ধরো অ্যাক্টিভ ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে কি বলছে, ব্লিডিং কন্টিনিউ, ব্লিডিংটা কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, এবার প্রেগনেন্সি মোর দ্যান 37 উইকস, ব্লিডিংটা কন্টিনিউ হবে এবং প্রেগনেন্সি 37 এর বেশি হয়ে গেছে, পেশেন্ট ইন লেবার, পেশেন্ট লেবারে আছে, এক্সস্যাঙ্গুইনাস মানে হচ্ছে যে তার কন্ডিশনটা অনেক বেশি সিভিয়ার আছে, ফিটাল হার্ট সাউন্ড নন রিঅ্যাসুরিং বা অ্যাবসেন্ট, গ্রস ফিটাল ম্যালফরমেশন আছে, কোনো কনজিনিটাল অ্যাবনর্মালিটি আছে, স্টেরয়েড থেরাপি ইফ ডিউরেশন অফ প্রেগনেন্সি লেস দ্যান 34 উইকস, স্টেরয়েড থেরাপি দিতে হবে যদি ডিউরেশন 34 এর কম হয়। এবার এই কন্ডিশনে তখন হচ্ছে আল্ট্রাসাউন্ড করা, এবার এই দুটো দেখে বা 37 উইকসের এটা বেশি অ্যাক্টিভ ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে, আর এদিকে এক্সপেক্টেন্টের ক্ষেত্রে আমি 37 পর্যন্ত ওয়েট করলাম, করে এবার 37 এর পর একটা ইউএসজি করা হয়, করে কি দেখা হয় যে প্লাসেন্টাল এজ ইজ ক্লিয়ারলি 2 to 3 সেন্টিমিটার অ্যাবে ফ্রম দ্য ইন্টারনাল সার্ভাইকাল অস, যদি দেখা যায় যে প্লাসেন্টাল যে এজটা সেটা ইন্টারনাল সার্ভাইকাল অস থেকে 2 থেকে 3 সেন্টিমিটার দূরে আছে, তাহলে তার ম্যানেজমেন্ট কি হবে, ইন্টারনাল এক্সামিনেশনস ইন ওটি, ওটিতে গিয়ে এক্সামিনেশনস করতে হবে। আচ্ছা, তারপরে এআরএম প্লাস মাইনাস অক্সিটোসিন মানে ইন্ডাকশন অফ লেবার করতে হবে। ঠিক আছে, এবার করে তারপর স্যাটিসফ্যাক্টরি যদি প্রোগ্রেস অফ লেবার দেখা যায় তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি করতে হবে, যদি ব্লিডিং কন্টিনিউ থাকে এবং কোনো লেবার ইনিশিয়েশন কোনো সাইন সিমটম না থাকে তাহলে সিজারিয়ান সেকশন করতে হবে। তাহলে কি হলো, প্লাসেন্টাল এজ যদি সার্ভাইকাল অস থেকে ইন্টারনাল সার্ভাইকাল অস থেকে 2 to 3 সেন্টিমিটার অ্যাবে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ইন্টারনাল এক্সামিনেশনস করা হবে, করে এবার তারপর এআরএম প্লাস মাইনাস অক্সিটোসিন, এআরএম এর সাথে তোমার অক্সিটোসিন দেওয়া যেতে পারে বা নাও দেওয়া যেতে পারে যদি কন্ট্রাকশন ভালো থাকে। ঠিক আছে, এবার যদি স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস না দেখা যায় তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন করতে হবে, যদি স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেশন থাকে, লেবারটা যদি হচ্ছে ঠিকঠাক হচ্ছে প্রোগ্রেস করছে তখন ভ্যাজাইনাল ডেলিভারি করা হয়। এবার যদি প্লাসেন্টাল এজ উইথিন 2 সেন্টিমিটার অফ দ্য ইন্টারনাল অস অর প্লাসেন্টা প্রিভিয়া বলছে, এবার যদি প্লাসেন্টাল যে এজটা সেটা ইন্টারনাল অস থেকে 2 সেন্টিমিটারের মধ্যে থাকে, এর আগেরটা দেখেছিলাম 2 থেকে 3 সেন্টিমিটার দূরে রয়েছে, আর এটা বলছে 2 সেন্টিমিটারের মধ্যে আছে ইন্টারনাল অসে, তাহলে সেক্ষেত্রে কি ম্যানেজমেন্ট, একদম সিজার, কোনো রকম ইন্টারনাল এক্সামিনেশন করা হবে না, ডাইরেক্ট সিজারিয়ান সেকশন করা হবে। ঠিক আছে, সিটিজিটা বলবো, সিটিজিটা মানে হচ্ছে কার্ডিওটোপোগ্রাফি, মানে হচ্ছে যে এখানে তোমার ফিটাল হার্ট রেটটাকে দেখা হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশনের সাথে। ঠিক আছে, ইউট্রাইন কন্ট্রাকশন ইনিশিয়েট করা হয় অক্সিটোসিন দিয়ে। ঠিক আছে, করে তারপর দেখা হয় যে ফিটাল হার্ট রেটটা তার সাথে কিরকম আছে সেটাই দেখা হচ্ছে। আল্ট্রাসাউন্ড একটা হচ্ছে একটা মেশিন থাকে, সিটিজি মেশিন, ওই মেশিনের মাধ্যমে দেখা হয় ফিটাল হার্ট রেটটা কত আছে যখন কন্ট্রাকশন আসছে। আর কি হলো,
প্যাথোফিজিওলজি, দেখো প্যাথোফিজিওলজি বলছে এটা তো প্লাসেন্টা প্রিভিয়া মানে কি লোয়ার ইউট্রাইন সেগমেন্টে প্লাসেন্টাটা রয়েছে, তাই তো ইমপ্ল্যান্টেড রয়েছে। এবার সেক্ষেত্রে কি হবে, লোয়ার ইউট্রাইন সেগমেন্টটা যখন লেট প্রেগনেন্সিতে যখন স্ট্রেচ হতে শুরু করবে, নর্মালি কি হয় লেট প্রেগনেন্সি থেকে লোয়ার সেগমেন্টটা স্ট্রেচ হতে শুরু করে, তবেই তো ফিটালটা হচ্ছে পাস হবে, নিচের দিকে পাস হবে, তাই তো লোয়ার সেগমেন্টটা যত স্ট্রেচ হবে ততই ফিটাসটা ওপর থেকে নিচের দিকে নামবে এবং আলটিমেটলি ডেলিভারি হবে। এবার সেই যখন স্ট্রেচ হচ্ছে তখন প্লাসেন্টাটা ইনইলাস্টিক থাকে, তাই জন্য অতটা স্ট্রেচ হতে পারে না। ইউট্রাইন লোয়ার সেগমেন্টে যতটা স্ট্রেচ হচ্ছে তার সাথে সাথে প্লাসেন্টাটা ততটা স্ট্রেচ হতে পারে না। তার ফলে কি হবে, লুজ অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে তো। এবার তার ফলে সেই জায়গা থেকে প্লাসেন্টাটা সেপারেট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, হয়ে গিয়ে অ্যাবডাপশন প্লাসেন্টা হয়ে যেতে পারে। আর বলছে যে এই যে তোমার সেপারেট হতে পারছে না তার ফলে কি হয়, এই তোমার স্ট্রেচ করতে পারছে না, তার ফলে কি হয় সেখানে ব্লাড ভেসেলস গুলো এক্সপোজড হয়ে যায়, ওপেন হয়ে যায়। ঠিক আছে, প্লাসেন্টাল যে অ্যাটাচমেন্ট সাইটটা ছিল সেখান থেকে ও তো হচ্ছে যে সেপারেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং হয়ে গিয়ে ব্লাড ভেসেলস গুলো ওপেন হয়ে যাচ্ছে, তার ফলে ব্লিডিং হচ্ছে। ব্লাড ভেসেলস ওপেন হয়ে গেলে ব্লিডিং হবে সেখান থেকে, যেহেতু ও লোয়ার সেগমেন্টের সাথে সাথে ততটা স্ট্রেচ করতে পারে না সেই জন্য সেপারেট হয়ে যাচ্ছে। আর কি, আজকেরটা বুঝতে পেরেছো তাই তো? এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে, ডেফিনেশনটা হচ্ছে যে ভালো করে পড়বে, ডেফিনেশন তুলেও জিজ্ঞাসা করতে পারে। তারপরে যে টাইপস গুলো আছে সেই টাইপস গুলো থেকেও আসতে পারে, কি টাইপ, হয়তো একটা দিয়ে দিল, দিয়ে বলে এটা কোন টাইপের, এরকম হতে পারে। তারপরে কোনটা ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার যে কজগুলো পড়ালাম ওটাও একটুখানি দেখে রাখবে, ওইটা থেকেও ঘুরিয়ে আসতে পারে। তারপরে তোমার এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে পেনলেস, রেকারেন্ট যে সাডেন ব্লিডিং হয়, এই টার্মগুলো মনে রাখবে, এটা তুলেও আসতে পারে যে কন্ডিশনটা কি। তারপর আর কি আছে এখানে, এগুলি মোটামুটি আসতে পারে হয়তো। এরপরে এর পরের দিনকে এটা থেকে কোশ্চেন নিয়ে যখন ডিসকাশন করবো তখন দেখতে পাবে যে আরো কি কি আসতে পারে, মোটামুটি এগুলোই হয়। আমি এগুলো কোশ্চেন আনসার ডিসকাশন করে দেবো। আচ্ছা, এর আগেরটা থেকে কোশ্চেন ধরবো, কোনটা থেকে বলো, ওই প্রিএক্লাম্পসিয়া থেকে? তাহলে কোনটা থেকে? প্রিএক্লাম্পসিয়ার আগে পর্যন্ত তো হয়ে গেছে। স্টল ওয়ার্ড ডিসাইন, এটা আমাকে দেখতে হবে, দেখে বলছি।
এটা তুমি কোথায় পেয়েছো, অ্যাপ্রক্সিমেট প্লাসেন্টা? স্টলওয়ার্দি সাইনটা এটা তোমার অ্যাপ্রক্সিমেট প্লাসেন্টাতে হতে পারে, ঠিক আছে? এর মানে হলো তোমার ইউটেরাসটা যখন ওই টেন্স থাকবে, টেন্ডার থাকবে, কন্ট্রাক্টেড থাকবে, মানে সাধারণত কি হয় যখন কন্ট্রাকশন আসে তখনই ইউটেরাসটা টেন্স টেন্ডার হয় তো, কিন্তু এটা কন্ট্রাকশনের ছাড়াও কন্ট্রাকশন যখন চলে যাচ্ছে তখনও ইউটেরাসটা টেন্স টেন্ডার থাকছে এবং কন্ট্রাক্টেড থাকছে, সেইটাকেই বলা হয় স্টলওয়ার্দি সাইন। কন্টিনিউ একটা হার্ড এবং টেন্ডার ইউটেরাস, ঠিক আছে? এটা তোমার অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে হয়ে থাকে সাধারণত। কন্টিনিউ একটা হার্ড এবং টেন্ডার ইউটেরাস থাকছে, এক্ষেত্রে তো ইউটেরাসটা সফট করলাম তো, প্লাসেন্টা প্রিভিয়ার। কত পেজে আছে বলো এটা, এই স্টলওয়ার্দি সাইনটা কত পেজে আছে বলো? এটা কোনো একটা শর্ট কোশ্চেনে পেয়েছো সেটা বলছো, যে সেখানে এই কন্ডিশনটা দেওয়া আছে, স্লোলি ফিটাল হার্ট রেট অন প্রেসিং দ্য হেড ডাউন ইনটু পেলভিক, কি বলছো? ওটা তো মনে হয় কট কোলাপসে হয়। পিয়ার যাদবে আছে স্টলওয়ার্দি, মানে তো ওটাই বললাম, ইউটেরাসটা হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস হার্ড এবং টেন্ডার থাকবে, এই কন্ডিশনটাকে স্টলওয়ার্দি সাইন বলে, যেটা অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে মেনলি দেখা যায়। এর সাইন অ্যান্ড সিম্পটমে আমি পড়ালাম, তাহলে সেটা অ্যাব্রাপশিওর ছিল হয়তো, দুটো যেটা পড়ালাম। দাঁড়াও আমার সাইন সিম্পটমে যাই, কি বলছো দেখি, এখানেই আছে। দাঁড়া আমি মাইক অন করছি, আমি বুঝতে পারছি না তোমার কথা, বলো কি বলছো বলো, বলো কি বলছো বলো। পিয়াজ যাদব থেকে অনেকক্ষণ ফলো করি, তো পিয়াজ যাদবের বইতে দেখলাম প্লাজেন্টা প্রিভিয়াতে সাইন সিম্পটম যেগুলো আছে ওখানে দেখলাম পজিটিভ স্টলওয়ার্দি সাইনটা আছে, ওই জন্য বললাম, ওটা বুঝতে পারছিলাম না। ও পজিটিভ স্টলওয়ার্দি সাইন কিন্তু বলছে অ্যাব্রাপশিও প্লাসেন্টায় হয়, ঠিক আছে? যেহেতু এর কন্ডিশনটা কি দেখো না, কন্টিনিউ একটা হার্ড এবং টেন্স টেন্ডার ইউটেরাস থাকবে, সেটা তো প্লাসেন্টা প্রিভিয়ায় সেরকম তো থাকে না, এটা অ্যাব্রাপশিও প্লাসেন্টাতেই হার্ড টেন্স আর টেন্ডার, এটা করলাম তো। আর তোমার প্লাসেন্টা এটা তো প্রিভিয়া তো প্লাজেন্টা প্রিভিয়াতে এখানে দিয়েছে, ওই জন্য একটু কনফিউশন হচ্ছিল ম্যাম, ওই জন্য জিজ্ঞাসা করলাম। যে তুমি সেটাই বলতে চাইছো এটাকে কেন প্লাসেন্টা প্রিভিয়াতে দেয়া আছে, সেটা তো বলতে পারছি না, এটা হ্যাঁ হ্যাঁ ডিসি হ্যাঁ, দত্তে আমি তাহলে ডিসি দত্তে দেওয়া আছে কিনা। কনফিউশন ছিল ম্যাম, ওই জন্য জিজ্ঞাসা করলাম। যাই হোক সাইনটা কি জেনে রাখো, ওটা কোয়ারি রাখো, ওটা কিন্তু বলতে পারছি না, ওটা তোমার অ্যাব্রাপশিও প্লাসেন্টাই কিন্তু হয় সাধারণত, ওখানে কেন দেওয়া আছে সেটা বলতে পারছি না। আমি ডিসি দত্তটা ভালো করে দেখবো, ডিসি দত্তে কোথাও মেনশন করেছে কিনা, ঠিক আছে? তাহলে কালকে বলে দেবো ওটা। ঠিক আছে ম্যাম। আচ্ছা তোমার হচ্ছে প্রি এক্লাম্পসিয়া থেকে কোশ্চেন হচ্ছে, প্রি এক্লাম্পসিয়া থেকে বলো।
বলো, হুইচ ইজ দ্য ওয়ার্নিং সাইন অফ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া? increased appetite, severe headache and visual disturbance. Option C বলছে sneezing, option D mild fatigue. Option D severe headache and visual disturbance. আচ্ছা, এবার বলো, which laboratory findings indicate liver involvement in preeclampsia? Option A বলছে decreased AST ALT, অপশন বি বলছে ইনক্রিজড এএসটি এএলটি, অপশন সি ডিক্রিজড হিমোগ্লোবিন, অপশন ডি ইনক্রিজড ক্যালসিয়াম। অপশন বি ইনক্রিজড হয়ে যায় এএসটি আর এএলটিটা। এবার হেল্প সিনড্রোম স্ট্যান্ডস ফর, অপশন এ বলছে হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম আর লো প্লেটলেট, অপশন বি বলছে হাইপারটেনশন, ইডিমা, লো লিউকোসাইট, প্রোটিনুরিয়া, অপশন সি হিমোলাইসিস, এলিভেটেড লিউকোসাইট, লো প্রোটিন, অপশন ডি হাই এনজাইম, লো লিভার প্রোটিন। অপশন এ হচ্ছে কারেক্ট, হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম আর লো প্লেটলেট। তারপরে বলো, প্রিএক্লাম্পসিয়া মে কজ হুইচ ফিটাল কমপ্লিকেশনস? ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, ম্যাক্রোসোমিয়া, পোস্টটার্ম প্রেগনেন্সি, পলিহাইড্রামিয়াস। হ্যাঁ, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়। এবার বলো, হুইচ ড্রাগ ইজ কমনলি ইউজড ফর অ্যাকিউট সিভিয়ার হাইপারটেনশন ইন প্রেগনেন্সি? ল্যাবেটোলল, অ্যামক্সিসিলিন, মেটফর্মিন, ওমিপ্রাজল। হ্যাঁ, ল্যাবেটোলল এটাই হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ, হাইপারটেনশনকে ট্রিট করার জন্য দেওয়া হয়। তারপরে বলছে দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট অফ প্রিএক্লাম্পসিয়া ইজ, প্রিএক্লাম্পসিয়া ডেফিনেটিভ ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক্স, আয়রন থেরাপি, ডেলিভারি অফ দ্য ফিটাস অ্যান্ড প্লাসেন্টা, বেড রেস্ট অ্যালোন। ডেফিনেটিভ ট্রিটমেন্ট মানেই তোমার ডেলিভারি অফ দ্য ফিটাস অ্যান্ড প্লাসেন্টা, ডেলিভারি করে দিতে হবে। Preeclampsia can progress to eclampsia, appendicitis, asthma, diabetes insipidus. হ্যাঁ, eclampsia। আচ্ছা, এবার বলো, হুইচ ব্লাড কম্পোনেন্ট ইজ ক্যারেক্টারিস্টিক্যালি লো ইন হেলথ সিনড্রোম? প্লেটলেটস, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালবুমিন। হ্যাঁ, প্লেটলেটস, এটা ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, দ্য ড্রাগ অফ চয়েস ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ এক্লাম্পটিক সিজার ইজ ডায়াজিপাম, ফেনাইটোইন, ম্যাগনেসিয়াম সালফেট, ল্যাবেটোলল। ম্যাগনেসিয়াম সালফেট। তারপরে দেখো, প্রিএক্লাম্পসিয়া ইউজুয়ালি ডেভেলপস আফটার 12 উইক, 20 উইকস, 28 উইকস, 36 উইকস। 20 উইকস। আচ্ছা, 20 উইকস এর আগে যদি হাইপারটেনশন থাকে তাকে কি বলবো? হ্যাঁ, ক্রনিক হাইপারটেনশন। না, জেস্টেশনাল হাইপারটেনশন নয়। 20 উইকস এর আগে যদি হাইপারটেনশন থাকে তাকে ক্রনিক হাইপারটেনশন বলা হয়। আর 20 উইকস এর পরে যদি হাইপারটেনশন শুধু ডেভেলপ করে, কোনো প্রোটিনিউরিয়াও নেই, কোনো এন্ড অর্গান ড্যামেজের সাইনও নেই, তখন তাকে জেস্টেশনাল হাইপারটেনশন বলা হয়। যখন অনলি হাইপারটেনশন থাকবে 20 উইকস এর পর, ঠিক আছে, তখন তাকে জেস্টেশনাল হাইপারটেনশন বলে। জেস্টেশনাল মানেই সবসময় জানবে 20 উইকস এর পরই যেগুলো ডেভেলপ করছে সাধারণত প্রেগনেন্সির কারণে, এবং সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই সাধারণত মানে এইগুলো ডেভেলপ করে, যেগুলো প্রেগনেন্সির কারণে যে সিমটমসগুলো হয়ে থাকে। কেননা যত সিস্টেমের চেঞ্জেসগুলো, যত ফিটাস ডেভেলপ করবে তত চেঞ্জেসগুলো হয়ে থাকে, তার ফলে সাধারণত 20 উইকস এর পরই ডেভেলপ করে জেস্টেশনাল প্রবলেমগুলো। আচ্ছা দেখো, preeclampsia is primarily associated with abnormal placental development, lung development, bone formation, thyroid function.
ক্লাস আছে আবার। ঠিক আছে তাহলে ঠিক আছে, তো তাহলে তোমরা করো, ক্লাস করো, নেক্সট ক্লাস করো, পরের দিন আবার হচ্ছে ডিসকাশন করবো। অ্যাব্রাপশিও প্লাসেন্টাটা শোনো, অ্যাব্রাপশিও প্লাসেন্টাটা কালকে পড়াবো, তারপরের দিনকে প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এই চারটের ওপর এমসিকিউ ডিসকাস করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এন্ড করছি তাহলে।